আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে এখানে ফ্রেম ড্রপ করছে, কেন জানো বুঝতে পারলাম না আজকে হঠাৎ করে। তোমাদের হচ্ছে আবার ক্লাসে মাঝখান থেকে আমি গিয়ে দেখি যে নেটওয়ার্ক এরর আর কি। আবার ওটা একটু শেয়ার করে দিয়ে নিই সব জায়গায়। হ্যাঁ, লাইভ হচ্ছে কেটে গেছিলাম মাঝখান থেকে। আচ্ছা, হ্যাঁ লাইভ হচ্ছে কেটে গেছিল। মাহিন, ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া, বাকিটা বলতে পরের দিন সেকেন্ড পেপার নিব। আজকে তো বেশি নাই আর, 7-এ 4টা আছে, 8-এ 5-6টা আছে, এরকমই। বেশি কোয়েশ্চেন নাই আর, বেশিরভাগ আমি শেষ করে ফেলছি প্রথম 6টার মাঝখানে। ওকে, পরে করলে তোমাদেরই লস, বুঝতে পারছো? পরে যত বেশি করবা পরে তত বেশি, মানে পরে করতে থাকলে পরেই চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু ওয়েট করি বাকি সবাই আসতে। তোমরা আরেকবার একটু শেয়ার দিয়ে নাও, বেশি টাইম নিব না এখানে, 2-3 মিনিট তার মাঝখানে। ওকে, ওকে, আমরা কি শুরু করতে পারি? কি বলো, আমরা কি শুরু করতে পারি? ওকে, হোপফুলি এখন অনেকে হতে চলে আসছো ক্লাসের মাঝখানে। ওকে, ওকে, আসো শুরু করি, বেশি কথা না বাড়ায়। সো আমি যে জায়গাটা আসলে ছিলাম, কতটুকু ছিলাম আরেকবার একটু আমি দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে তোমাদের হচ্ছে কতটুকু পর্যন্ত আমি আসলে ছিলাম। ওকে, আচ্ছা বুঝতে পারছি কতটুকু ছিলাম। সো আমি হচ্ছে জাস্ট দণ্ডটা বসাইছিলাম তখন ওই জায়গাটায়। সো এই জায়গায় হচ্ছে আমি একটা, ধরো ধাতুর, ধরো সিলভারের দিছে একটা দণ্ড, আরেক জায়গায় দিলাম মনে করো অন্য একটা কিছুর দণ্ড। ওকে, এরকম দিলাম। এখন আমার যে স্পর্শ কোণ, এই কনসেপ্টটা হচ্ছে কি, কনসেপ্টটা হচ্ছে যে আমার যে পানি, এই পানি, এই পানি হচ্ছে কাছেও যাইতে পারে আবার দূরেও সরে যেতে পারে। কাছে যাওয়া মানে হচ্ছে কি, ধরো এই পানিটা হচ্ছে একদম এটাকে এরকম উঠে ভিজাই দিছে, অর্থাৎ এরকম থাকার কথা ছিল, বাট এই জায়গাগুলো ভিজে গেছে পানি দ্বারা বা তরল দ্বারা ভিজে গেছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভেজানো। ওকে, ভেজানো। আর মাঝে মধ্যে কি হইতে পারে, না ভিজায় সেটা হচ্ছে দূরে সরে যেতে পারে। এই যে দূরে সরে যেতে পারে, লাইক থাকার কথা ছিল সমান, বাট দেখা গেছে যে এই জায়গাগুলো ভিজতেছে না, মানে এই জায়গাগুলো থেকে পানি দূরে সরে গেছে, তাই আর এই দণ্ডের এই জায়গাগুলো ভিজতেছে না। আবার দেখা যাচ্ছে কি কিছু কিছু দণ্ডের ক্ষেত্রে যে এই জায়গাগুলো তো ভেজার কথা না, কিন্তু পানি তার প্রতি আকৃষ্ট হয়ে এই জায়গাগুলো ভেজায় দিচ্ছে। এই ঘটনাগুলোকে আমরা বলি হচ্ছে স্পর্শকোণ। কি বলি? স্পর্শকোণ। বুঝতে পারছো? যে বিভিন্ন তরল কোন একটা কঠিন পদার্থকে যে ভিজায় দিচ্ছে বা ভিজাচ্ছে না, এই যেরকম এখানে এই এই জায়গাগুলো ভিজতেছে না, এটা ভেজাচ্ছে না, আবার এটা হচ্ছে কি ভিজে যাচ্ছে। এই কন্ডিশনগুলোকে আমরা কি বলি? এই কন্ডিশনগুলোকে আমরা বলি হচ্ছে স্পর্শকোণ। স্পর্শকোণ, এই কন্ডিশনগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের স্পর্শকোণ। ভালো কথা, এটাকে আমরা স্পর্শকোণ বলি। এখন কখন ভেজাবে আর কখন ভেজাবে না, আমরা বলি যখন হচ্ছে ভেজাচ্ছে তখন আসলে কোণগুলো কেমন হয়, তখন যদি একটু চিন্তা করো কোণ আসলে কেমন হয়, তখন আসলে কোণ হয় এই যে এরকম সূক্ষ্মকোণ। ওকে, তাহলে আমি যখন বলি যে ভেজাচ্ছে, তরল ভেজাচ্ছে, তখন হচ্ছে স্পর্শকোণ, মানে এই যে তরল আর এই দণ্ড, এটা স্পর্শ যে জায়গাটা, এই জায়গাটায় কোণ কতটুকু, তাহলে স্পর্শকোণ হচ্ছে কত? স্পর্শকোণ অলওয়েজ হচ্ছে স্থূলকোণ হবে, সরি সূক্ষ্মকোণ হবে এখানে।
মনে করার ট্যাকটিক্সও বলতেছি তোমাকে আমি। আর এই সকল জায়গায় দেখো যে পানি এরকম ছিল, সরে গেছে পানি, পানি এরকম ছিল সরে গেছে, মানে কি ভেজাচ্ছে না। তাহলে এইখানে আসলে কি হয়, এখানে আসলে যদি তুমি দেখো এই হচ্ছে আমার দণ্ড আর এই হচ্ছে তরল, তাহলে এইখানে যে কোনটা, এটা কিন্তু স্থূলকোণ হচ্ছে। তাহলে আমি কি বলতেছি, এখানে হচ্ছে কি ভেজাচ্ছে না, ভেজাচ্ছে না, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে স্থূলকোণ। ওকে, সো এই হচ্ছে এখানে কন্ডিশন, ভেজাচ্ছে না মানে কি দূরে সরে গেছে, এটা হচ্ছে স্থূলকোণ হবে, এই অ্যাঙ্গেলগুলো অর্থাৎ স্পর্শকোণ স্থূলকোণ হবে। আমি সবসময় এইটা মানে মাথায় রাখতাম যে ভেজানো এই ওয়ার্ডটা, মানে এখানে আরও কিছু ডিলিংস আছে, এটা হচ্ছে আমি এই ক্লাসে বলতেছি না, আরও অনেক জিনিসপাতি আছে, অনেক ইয়ে আছে। সো এটা গল্পের একটা পার্ট, আমি একটা গল্প করছিলাম এইখানে আর কি মেইন ক্লাসগুলোতে, সেই গল্পের একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কি যে আমি আসলে চিন্তা করতাম এই ভেজানো বা ভেজানো না, এগুলোকে আসলে বলা হয় যে মানুষের তোষামত করা। যে ভেজানো মানে কি, মানুষজন বেশি তোষামত করতেছে, দেখো মানে কাছে চলে গিয়ে তোষামত করতেছে। আর ভেজাচ্ছে না মানে কি, তাকে অ্যাভয়েড করতেছে, যা আসলে কথা বলবো না, এরকম একটা অবস্থা। সো না ভেজানো মানে হচ্ছে কি তেল কম দেওয়া বা তোষামত কম করা, আর এখন হচ্ছে তোষামত বেশি করা। তখন এইখানে হচ্ছে কি যারা স্থূল বা মোটা এদেরকে মানুষ বুলি করে না অনেক বেশি, যে তুই বেশি মোটা এরকম সামথিং। সো আমি এটা এভাবে মাথায় রাখতাম, এটা কিন্তু একটা বড় একটা গল্পের পার্ট, এখানে আরও অনেক কিছুর উদাহরণ আছে বইয়ের মাঝখানে। সো ওই গল্পের একটা ছোট্ট পার্ট বলতেছে, এই জন্য তোমার কাছে মানে মনে হয় ভাই হঠাৎ করে এই গল্প কেন বলতেছে, তো ছোট একটা পার্ট বলছি তোমাকে। সো সেটা হচ্ছে কি যে যারা স্থূল হয় বা মোটা হয় এদেরকে মানুষ বুলি করে, মানে এদেরকে কি মানুষ গায়ে লাগে না, তোষামত মানে করে না, তোষামত দূরের কথা, তাদেরকে বুলি করে, মানে কি তারা ভেজাচ্ছে না, ওই রিলেশনে আসলে আসে। সো পুরো গল্পটা বললে রিলেট করতে পারতাম, বাট আজকের ক্লাসের জন্য এতটুকুই ঠিক আছে। সো আমি কি বলতে পারি, তরল ও কঠিন পদার্থের মধ্যে স্পর্শকোণের মান কত হলে ভেজাবে না, মানে হচ্ছে কি ভেজাবে না মানে তোষামত করবে না, বুলি করবে কখন, যদি স্থূলকোণ হয়। স্থূলকোণ মানে কি, যারা 90 ডিগ্রির চাইতে বড়, তাই না, 90 ডিগ্রির চাইতে বড়। তো কারা কারা আছে এর ভেজাবে না মধ্যে, যে 90 ডিগ্রির সাথে বড়, 120 ডিগ্রি, এটা সেটাই হচ্ছে ভেজাবে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যাবর্তন, পীড়ন এবং বিকৃতির অনুপাত। আচ্ছা সোজা কথা হচ্ছে পীড়ন এবং বিকৃতির অনুপাত কি, একটা গুণাঙ্ক আসবে, পীড়ন আর বিকৃতির অনুপাত অলওয়েজ একটা গুণাঙ্ক। এখন কিসের পীড়ন বলছে, ব্যাবর্তন, তাহলে এখানে কি আসবে, ব্যাবর্তন গুণাঙ্ক। এখন সোজা কথা হচ্ছে ব্যাবর্তন, কৃন্তন, তারপর হচ্ছে দৃঢ়তা, সবগুলো সমার্থক শব্দ। ওকে, সেইটা দৃঢ়তার গুণাঙ্ক আসবে। বাট এতটুকু বলি, ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে কি, ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি, এটা দৈর্ঘ্য নিয়ে কাজ করবে এবং এর কোনো সমার্থক শব্দ নাই। আয়তন গুণাঙ্ক হচ্ছে কি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, অর্থাৎ এরও কোনো হচ্ছে সমার্থক শব্দ নাই। তার মানে তোমার কাছে যদি কখনো এই বিচ্ছিরি মানে আনকমন ওয়ার্ড আসে, বুঝবা হচ্ছে এটা এই দৃঢ়তা ব্যাবর্তন এগুলাকে ইন্ডিকেট করছে, বুঝতে পারছো, এটা নিয়ে সমস্যা নেই। আর পয়জনের অনুপাত হচ্ছে কি, পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি, এর কথা মেইনলি চলে আসছে। এবার হচ্ছে পানি বরফে রূপান্তর করা হলে তার ঘনত্ব কি হয়, এটা হচ্ছে কমে। এটা কিভাবে মনে রাখবে আমি তোমাকে বলি, মনে রাখা না, এটা একটু ফিল করার ব্যাপার। বরফ পানিতে ভাসে না, যে ধরের পানি, তো এই পানিতে হচ্ছে কি, পানিতে হচ্ছে বরফকে ভাসে না। বরফ কেন ভাসে পানির মধ্যে, কারণ পানির চাইতে বরফের ঘনত্ব হচ্ছে কম থাকে। কোনো কিছুর ঘনত্ব পানির চাইতে কম হইলে সেটা ভেসে থাকবে, বুঝতে পারছো, যেরকম বরফের ঘনত্ব পানির চাইতে কম দেখে সেটা ভেসে থাকে, এই জন্য হচ্ছে কি বরফের ঘনত্ব কম হয়। কর্পূরের পানিতে নাচা, এটা হচ্ছে কোন ধরনের, এটা মেইনলি হচ্ছে কি যে কর্পূর বা মাকড়সা, মাকড়সা দেখো পানির উপর দিয়ে হেঁটে যায়, কিভাবে হেঁটে যায়, ধরো এই যে পানি, তো মাকড়সা আসলো বা তুমি ধরো আসলা, তুমি মাকড়সা, তো তুমি কি করবা, এই তলের উপর হচ্ছে একটা চাপ দিবা, কিন্তু ডুবে যাবা না, জাস্ট ওই তলের এরকম একটা ভাঁজ হয়, যেখানে পা রাখছো সেখানে একটা ভাঁজ হয়। এগুলো হচ্ছে কি, আমি এটার উপর দিয়ে এভাবে হেঁটে যেতে পারি, যেরকম মাকড়সা এইভাবে হেঁটে যেতে পারে। কেন, কারণ এই তলে একটা টান সৃষ্টি হয়, যে টানের কারণে এটা এই হালকা বস্তুটাকে একটা জায়গা দিচ্ছে হাঁটার জন্য, বুঝতে পারছো। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা আমরা বলি তলটান, যেটা তলটানের জন্য এটা হচ্ছে ঘটে থাকে। আর হচ্ছে কি কি আছে দেখি, পর্যায়ভিত্তিক গতি, পর্যায়ভিত্তিক গতিতে চলে আসছি। এই চ্যাপ্টারে বললাম না 5 বছরের কোয়েশ্চেন খুব কম আসছে, বাট চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি একটু চ্যাপ্টারের কি ওয়ার্ডগুলো তোমাকে এখানে দেখাই দিই, কি কি তোমার পড়া লাগবে, আমাদের বেশি নাই, শেষ হয়ে গেছে প্রায়। সো আসো শেষ করি একসাথে, পদার্থের গাঠনিক ধর্ম যেটা।
সো গাঠনিক ধর্মের এইখানে আবারও কি হচ্ছে, ডিসকানেক্ট হয়েছে না, আই হোপ না, যাক আলহামদুলিল্লাহ ডিসকানেক্ট হয়নি। সো এইখানে জিনিসটা তোমাকে বুঝতে হবে, এই যে আমি কিছু বলছিলাম না যে কিছু ডেফিনেশন স্থিতিস্থাপকতা রিলেটেড এই জায়গায় আসবে, এগুলো কেমিস্ট্রি থেকে অনেকটা পারা যায়, বুঝতে পারছো? প্রথম যে জায়গাটা আছে লাইক কোন কোন বন্ধন ফরমেশন হয় এই চ্যাপ্টারে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। বাট তোমার এখানে হচ্ছে এই যে স্থিতিস্থাপকতা সম্পর্ক রাশিমালা আছে না, এখানে প্রত্যেকটা সংজ্ঞা পড়বা, যা যা সংজ্ঞা হচ্ছে এখানে দেয়া আছে, প্রত্যেকটা সংজ্ঞা হচ্ছে এই জায়গায় পড়বা। ওকে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। সেকেন্ড কাজ বলছিলাম না যে বিভিন্ন গুণাঙ্ক বিকৃতি এটা আসবে, তাহলে এই যে এখানে বিভিন্ন বিকৃতি নিয়ে কথাবার্তা আসবে, এরপরে তোমার চলে আসবে বিভিন্ন গুণাঙ্ক নিয়ে কথাবার্তা আসবে, পীড়ন নিয়ে, যে দেখো পীড়ন নিয়ে কথাবার্তা আসবে, এরপরে চলে আসবে হচ্ছে গুণাঙ্কগুলো নিয়ে। ওকে, এখানে যদি আসো তুমি এই জায়গায় হুকের সূত্র থেকে শুরু করে এই হুকের সূত্রের ডেফিনেশন পড়বা, তাইলে হচ্ছে হয়ে যাবে। এরপরে গুণাঙ্কগুলো চলে আসবে পীড়ন বিকৃতি সম্পর্কের মাঝখানে। সো এই সেম যেগুলো হচ্ছে আগে আসবে, এই যে দেখো ইয়াংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক, শেষ এটা। তারপরে কিছু মানে তোমার সূত্র আছে, সূত্রগুলো দেখলে হয়ে যাবে, সূত্রগুলো পড়লে এমনিই হচ্ছে মাত্রা বের করতে হবে, মাত্রা কিন্তু ওই প্রথম চ্যাপ্টারে পড়ে আসছো। সো মাত্রা নিয়ে আসলে বেশি একটা পেইন নেওয়া লাগে না, এখানে রিভিশন হিসেবে দিবা আর কি। আচ্ছা, এইখানে একটা জায়গা আছে, আমি যদি তোমাদের একটু বলি, এই জায়গাটা, এগুলো কি মুখস্থ করবা কিনা, এগুলা অনেক ট্রিক্স দেওয়া হয়, অনেক কিছু করা হয়, বাট আমার প্রেফারেন্স হচ্ছে এগুলো মুখস্থ করার দরকারই নেই, চেষ্টা করারও দরকার নেই। কেন বলতেছি? আসার চান্স কম, নাম্বার ওয়ান। সেকেন্ড কথা হচ্ছে যদিও আসে, তুমি এর জন্য যে পরিমাণ টাইম দিবা, তুমি আসলে মনে রাখতে পারবা কিনা এক্সাম হলে, এটাও একটা ইস্যু। সো দেখা যাবে যে আসার সম্ভাবনা কম, আসলেও 1 মার্ক সিগনিফিকেন্ট না, রাদার যেই মোমেন্টে তোমার আসলে অন্যান্য চ্যাপ্টার পড়া উচিত ওইটা ওই মানে অন্য চ্যাপ্টারে হচ্ছে টাইম দাও, অন্য জায়গায় টাইম দাও। যদি অন্য জায়গায় টাইম দিয়ে শেষ করে সব ভালো মতো ইম্পর্টেন্ট জিনিস শেষ করা শেষ, আগে ফার্স্টে ইম্পর্টেন্ট জিনিস শেষ, তারপরে এই সকল জায়গায় মুখস্থ করতে আসো। কারণ এমনিও মনে থাকে না, 2 নম্বর কথা আসেও খুব কম, আসলেও না পারার চান্স বেশি। কারণ আমরা মেইন এক্সাম হলে পারা জিনিসই ভুল করে আসি, এটা তো পারার সম্ভাবনা কম। আমি আসলে এই কাজ করতাম না কখনো, সিনোনিম অ্যান্টোনিম সেম কাজই আর কি। আচ্ছা, সো এখান থেকে আসি বল ধ্রুবকের, এটা অধ্যায় 8-এর সাথে পড়বা, এটা স্প্রিংয়ের কী কী হয় কি না হয়। আমি এখানে একটা জায়গায় যাব, আরেকটা ডেফিনেশনের জায়গা আছে। আচ্ছা, এইখান থেকে কিছু পড়তে পারো, এগুলো বেশি কম তো, এখান থেকে একটু স্পেসিফিক্যালি আমি বলি তামা ইস্পাত, এই দুইটা একটু পড়ো, ঠিক আছে? তামা আর ইস্পাতটা একটু পড়ো। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো ফুল সিলেবাসের পার্ট। প্রবাহী যেটা মানে তরলের যে প্রবাহগুলো আছে, অবশ্যই এখানে ডেফিনেশন পড়বা, জাস্ট ডেফিনেশন কোনটা কি একটু ভালো মতো, কারণ এটা কিন্তু প্যাচ লাগে, এই জায়গাটুকু জাস্ট এতটুকু প্যাচ লাগে। এরপরে যা আছে না সব তুমি সূত্র পড়ো, সূত্র পড়লেই মোটামুটি হয়ে যাবে। সূত্র পড়লে বৈশিষ্ট্য থেকে শুরু করে সব কিছু পেরে যাবা। ওকে, সূত্র পড়লে কিছু সূত্র টুত্র আছে, আর লাস্টের দিক থেকে গিয়ে আরেকটা জায়গা দেখাবো, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটাও না। এই জায়গা স্পর্শকোণ, যেটা সূক্ষ্ম স্পর্শকোণ, স্থূল স্পর্শকোণ, এই জায়গায় কিছু মান দেয়া আছে, কত কত স্পর্শকোণ কার ক্ষেত্রে হবে। যেরকম দেখো 90 ডিগ্রির চেয়ে বড় হইলে কি হবে। তারপরে তোমার এখানে দেখো পারদ এবং কাচের যে স্পর্শকোণ সেটা 140 ডিগ্রি। তারপরে দেখো পানি এবং পরিষ্কার কাচের স্পর্শকোণ প্রায় 0, রূপা এবং পানির স্পর্শকোণ 90 ডিগ্রি। তো এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো অবশ্যই পড়বা এই জায়গা থেকে, এই চ্যাপ্টারে এইটাই, আর এইখান থেকে আর কিছু বলার নেই। ওকে, এই হচ্ছে কথা আমাদের এখানে। সো আসো আমরা হচ্ছে শেষের দিকেই প্রায়। পর্যাবৃত্ত গতি, যেটা পর্যাবৃত্ত গতিতে আসলে ইম্পর্টেন্ট বলতে কিছুই না, একটা জায়গার উপর দাঁড়ায় আছে পর্যাবৃত্ত গতি, সরল দোলকের সূত্রের উপর। সরল দোলকের এই সময় কিসের উপর ডিপেন্ড করবে, কার কার কারণে চেঞ্জ হবে সেটা। ওকে, এবং এই সূত্রের উপর ডিপেন্ড করেই সব কিছু চলে আসে। 2π√L/g, অর্থাৎ আমার কাছে যদি একটা সরল দোলক থাকে, সরল দোলক হচ্ছে তার পর্যায়কাল কত হবে। এরপরে চলে আসা হচ্ছে সরল ছন্দিত যেই গতি আছে তার উদাহরণটা পড়তে হয় তোমাকে, এখানে বেশ কিছু উদাহরণ থাকে, প্রথম কয়েকটা পেজে আসে, এই দুইটা সবার আগে পড়বা। স্প্রিংকে প্রসারিত করলে কি শক্তি, যে স্প্রিং টানলা ঠাস করে চলে গেল, তাহলে ওর মধ্যে কি ছিল, ওর মধ্যে ছিল হচ্ছে সঞ্চিত শক্তি, যেটাকে আমরা বলি হচ্ছে কি সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। এবার চলে আসা হচ্ছে কোনটা, এবার চলে আসা হচ্ছে পরেরটায়। আমরা যদি আসি এখানে পর্যাবৃত্তের পার্টে, যে একটা সরল দোলকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কি হবে। আচ্ছা ঠিক আছে, দেখছো ওই যে সূত্র আসছে T = 2π√L/g, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত, 0, তাহলে নিচে যদি 0 বসাই, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে কি হবে, √L/0, তাহলে কি হবে, টি হবে অসীম না। সো এটাই বলছে এখানে কি হবে, দোলনকাল হচ্ছে অসীম হবে। এবার দেখো একটা সরল দোলকের সময়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য অবশ্যই কি হতে হবে। আচ্ছা তাহলে দেখো
টি সমান সমান 2 পাই √L/g, তার মানে কি দৈর্ঘ্য এবং সময়ের সাথে সম্পর্ক কেমন? টি প্রপোর্শনাল টু √L। তাহলে কি বলছে, সময়কাল দ্বিগুণ করতে চাইছো তুমি, সময় দ্বিগুণ করতে চাইছো, তাহলে যেইটা তুমি বসাবো এটাকে তুমি একদম এক সাইডে নিয়ে আসো। দেখো টি স্কোয়ার প্রপোর্শনাল টু এল, এটাও লিখতে পারি আমি। তাহলে সময়কে কি করতে চাইছি? দ্বিগুণ করতে চাইছি। তাহলে 2 স্কোয়ার, তাহলে আমার কি করতে হবে? এই যে তোমার দৈর্ঘ্য, এটাকে 4 গুণ করতে হবে। চিন্তা করো, দৈর্ঘ্য 4 গুণ যদি হয় √4, টাইম দ্বিগুণ হবে। দৈর্ঘ্য 4 গুণ করলে √4 কত হবে? দ্বিগুণ হবে। তাহলে দৈর্ঘ্য অবশ্যই কি করতে হবে? 4 গুণ বাড়াতে হবে। বাড়াতে বলতে 4 গুণ হবে, তোমার যদি অপশন শুধুমাত্র থাকতো 4 গুণ হবে তাহলে ওইটা দাগাইতা। যেহেতু এখানে 4 গুণ রিলেটেড আর কিছু নাই, তাহলে এইটাই অগত্যা দাগাইছো, 4 গুণ বাড়াইতে হবে। 4 গুণ বাড়ানো কিন্তু 4 + 1 আসলে হয়েছে, তো এর দরকার নেই কোনো। আচ্ছা, এবার আসা হচ্ছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলো, তার দোলনকাল কত হবে? এই যে এইখানে কিন্তু একটা ভালো কোয়েশ্চেন। দেখো কি বলছে, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলো, তার দোলনকাল হচ্ছে কত হবে? আমি তাহলে একটা জিনিস কাজ করি, দেখো সোজা কথা, আমরা এখানে নেই হচ্ছে T2/T1 ইকুয়াল টু √L2/L1। ওকে, L2/L1। আচ্ছা, তো আমার T1 হচ্ছে কি সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের প্রাথমিক সময় সেটা হচ্ছে কত? T1 সমান 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের সময়কাল পর্যায়কাল কত? 2 সেকেন্ড। সেকেন্ড দোলক কিন্তু 1 সেকেন্ড না, সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। আচ্ছা, আর T2 আছে, T2 এর মান হচ্ছে আমাকে বের করতে হবে, দোলনকাল নতুন। আচ্ছা, L2 আর L1 এর মধ্যে সম্পর্ক দেখি আমি একটু। L2 কি বলছে? 3 গুণ বৃদ্ধি করছো, মানে কি আমার আগে ছিল L1, এখন L1 এর 3 গুণ কত? 3L1, মানে এটা বৃদ্ধি করছো। তাহলে মোট এখন কত হইলো? L2 সমান সমান L1 প্লাস 3L1 সমান 4L1। তাহলে L2 সমান সমান কি? 4L1। তাহলে এখানে বসাও T2/T1 ইকুয়াল টু √L2 কত? 4L1, নিচে হচ্ছে L1। তাহলে কি আসলো? T2/T1 ইকুয়াল টু √4, মানে কি √4 কত? 2 হয়। তাহলে এটা T2 সমান সমান কি? 2 × T1। তাহলে আগে ছিল কত? 2 সেকেন্ড, এখন হয়েছে কত? 2 × 2 বা 4 সেকেন্ড। এই হচ্ছে অবস্থা। বুঝতে পারছো কি করছি আমরা? জাস্ট দেখছি যে কি কি হয়েছে কি না হয়েছে, শেষ, আর কিছু এখানে লাগে না। একটা সাধারণ সুরেলা দোলকের জন্য কৌণিক স্থানচ্যুতি নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না। অর্থাৎ আমি যদি এই সূত্র ইউজ করতে চাই, T সমান সমান 2π √L/g, সবসময় সূত্র ইউজ করতে পারবো না। আমি হচ্ছে তার এই যে সরণ সর্বোচ্চ আমি 4 ডিগ্রি পর্যন্ত করতে পারবো। 4 ডিগ্রির বেশি যদি নিয়ে যাই তাহলে আর সূত্র কাজ করবে না, 4 ডিগ্রির মধ্যেই ঘুরতে হবে, তাইলে এই সূত্র কাজ করবে। তো এটা হচ্ছে 4 ডিগ্রি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাছে শেষ। আমি একটু এই চ্যাপ্টারের পরে আর 2টা আছে আমাদের কাছে, বেশি তো নাই আর। সেই চ্যাপ্টারের ছোট্ট একটা জায়গায় গিয়ে দেখাই দিব তুমি কোন জায়গাটা পড়বা আর কি। এই চ্যাপ্টারের 2টা জায়গা দেখাবো এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের শুরুর দিকে কিছু উদাহরণ আছে, এই যে এই জায়গাটা, যে কোনটা কি ধরনের পর্যায়বৃত্তি, কোনটা কি ধরনের পর্যায়বৃত্তি, এই 2টা জায়গা হচ্ছে শুরুর দিকে পড়ে ফেলবা। গেল। এরপরে হচ্ছে সূত্র রিলেটেড, সূত্র আর ম্যাথ করলে এরপরে ভেতরে আর কিছু লাগে না, বাট পরের যে জায়গাটা লাগবে ওইটা একটু তোমাকে এখন দেখাইতে আমি নিয়ে যাচ্ছি, যে কোন জায়গা তোমার যাওয়া লাগবে। সরল দোলন গতির এই যে 4 ডিগ্রি, এটার কথা কিছু কথাবার্তা বলা হয়েছে, কিছু উদাহরণ আছে সরল দোলন গতির উদাহরণ, এটা পড়বা। আর এরপরে হচ্ছে সূত্রাবলী, এটা পড়বা সরল দোলন গতির। এখানে আমার 4টা সূত্র আছে, 1 2 3 4। ওই 2πLg দিয়েই আসলে সূত্রটা আসছে, দেখছো, এই সূত্র দিয়েই আসলে আসছে। সো এই সূত্র দিয়ে করলে আসলে তুমি করতে পারবা। আচ্ছা, এবার আসো হচ্ছে এই যে সরল দোলন গতি কোন কোন কাজে ব্যবহার করা হয়। এই যেটা জি এর মান নির্ণয়, পাহাড়ের উচ্চতা, সময় নির্ণয়, এবং এই সকল কাজেই তোমার এই জি এর যে বা আমরা বলি সময়ের ব্যবহার, এইখানে সময়ের কিছু ওই বৈশিষ্ট্য চলে আসবে তোমার। সো ওইটা পড়লে আসলে হয়ে যায়। এই যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, কখন কি চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে। এই যে দেখো এই জায়গাটা হচ্ছে খুবই একটা হট জায়গা, হট একটা টপিক। এটা কি হচ্ছে এটা আমি বলি, তারের দৈর্ঘ্য কমে যায় কখন, কখন বেড়ে যায়, এবং তারের দৈর্ঘ্য কমে গেলে দোলনকাল কি হবে কি না হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, হট টপিক একদম পুরো। এটা এই জায়গাটায় এতটুকু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এতটুকু জায়গা ভালো মতো পড়বা, কখন সময় বাড়বে, কখন কমবে, কখন দ্রুত চলবে, ধীরে চলবে, অনেক কোয়েশ্চেন এতটুকু জায়গা থেকে আসবে। অধ্যায় 8-এর অনেক কোয়েশ্চেন এতটুকু জায়গা থেকে আসবে, তো এতটুকু জায়গা খুব ভালো মতো পড়বা। ওকে, তারপর এই যে লিফটের ক্ষেত্রে কি হবে দেখছো, এটাও কিন্তু এই যে এই সূত্র রিলেটেড জিনিস, এই সূত্র রিলেটেড সবই হচ্ছে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। ওকে,
আর হচ্ছে এখানে ওরকম আমার কাছে কিছু নাই, এই বাদ বাকি হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, এই হচ্ছে এখানের অবস্থা। চলে আসি হচ্ছে আমাদের শেষের দিকের টপিকে চলে আসছি প্রায় আমরা। চলে আসি হচ্ছে তরঙ্গ। তরঙ্গ একটু উপরের দিকে আছে, তরঙ্গটা একটু করে আসি। তরঙ্গ সহজ আছে, তরঙ্গ সহজ আছে বলতে তরঙ্গ আসলে একটু ফিজিক্সের পার্সপেক্টিভে বিদঘুটে চ্যাপ্টার, বুঝতে পারছো? ফিজিক্সের পার্সপেক্টিভে বেশ বিদঘুটে একটা চ্যাপ্টার। তারপর আমরা দেখি তরঙ্গে কি আছে। তরঙ্গে হচ্ছে আমরা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ, কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা অনুপ্রস্থ তরঙ্গ, এদের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। এটা অধ্যায় 9-এর জন্যও আসে, অধ্যায় 7 যেটা সেকেন্ড পেপারের ওইখানেও অনেক বেশি আসে। সো ডিফারেন্স বুঝবা যে কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য, আলোক তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ। এই ডিফারেন্সগুলো আগে ফার্স্টে বুঝবা। শব্দের তীব্রতা এবং হচ্ছে তীব্রতা লেভেল, এখানে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো মুখস্থ করবা। যে শ্রেণী শব্দের শব্দ কত হয়, এয়ারপ্লেনের বা হচ্ছে জেট প্লেনের হচ্ছে শব্দ কত হয়, এটা। এরপর হচ্ছে তরঙ্গের কিছু বেসিক ম্যাথ থাকে, লাইক v = f ল্যামডা, 9-10 আমরা করে আসছি এগুলো। আর বিটের কিছু ম্যাথ থাকে, বিটের ম্যাথ করবা অনুশীলনী থেকে। ওকে, আর টুকটাক কিছু সংজ্ঞা টঙ্গা আসে, সংজ্ঞাগুলো পড়লেই আসলে হয়ে যায়। এখানে আমি একটু দেখি কি কি সংজ্ঞা আসলে আছে। একটা শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে কিসের কি পরিবর্তন হয়? অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা মাধ্যম, এটা হচ্ছে বাতাস মাধ্যম। ওকে, আর নিচে হচ্ছে আমার কাছে কি আছে, পানি মাধ্যম আছে। তো আমার কাছে কি হলো, আমার কাছে শব্দ, যেটা শব্দ হচ্ছে কি এই মাধ্যম থেকে এখানে প্রবেশ করলো, প্রবেশ করার পরে কি হয় জানো, তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তার বেগের পরিবর্তন হয়, দুইটা জিনিসেরই পরিবর্তন হয়। আগে দেখো বড় বড় তরঙ্গ, এখন ছোট হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি, কিসের পরিবর্তন হয়? তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের পরিবর্তন হয়। কই আছে এটা? তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের পরিবর্তন হয়। পরিবর্তন হয় না কিসের? আমরা বলি কম্পাঙ্কর পরিবর্তন হয় না, কম্পাঙ্ক পরিবর্তন হয় না। কম্পাঙ্ক যদি এখানে 5 থাকে, এখানেও 5, যে কোনো মাধ্যমে 5ই থাকবে কম্পাঙ্ক। জাস্ট কিসের চেঞ্জ হবে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেলে? তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে বেগ। আচ্ছা, এবার আসা হচ্ছে দেখো শব্দ তরঙ্গ কে বায়ুতে সমাবর্তন করা যায় না কেন? কারণ তরঙ্গ হচ্ছে কি, এই তরঙ্গটা কি, শব্দ তরঙ্গকে আমরা কি করতে পারি না, সমবর্তন করতে পারি না। প্রথম প্রশ্ন হচ্ছে সমবর্তন কাদের করা যায়? যারা অনুপ্রস্থ তরঙ্গ, যারা হচ্ছে কি, যারা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এবং আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলতে কোন তরঙ্গটাকে বুঝি জানো? তোমরা এটা অনেক করো বাট বুঝো না। আমরা এই যে তরঙ্গগুলো আঁকি না, এটাই অনুপ্রস্থ তরঙ্গ, বুঝতে পারছো? এটাই অনুপ্রস্থ তরঙ্গ। এরকম ভাবে ঢেউ খেলানো যেটা, এটাই অনুপ্রস্থ তরঙ্গ। তোমাদের হচ্ছে আলো থেকে শুরু করে সব জায়গায় তো ইউজ করো, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমার কাছে হচ্ছে অনুদৈর্ঘ্য কোনটা? অনুদৈর্ঘ্য আসলে কিভাবে যায় জানো? এইভাবে যায় আসলে, মানে এইভাবে সে কাঁপতেছে আর সামনে আগাচ্ছে, এইভাবে সে কাঁপতেছে আর সামনে আগাচ্ছে, বুঝতে পারছো? এই কাজটা হয়। আমার হাতটা মনে করো একটা কণা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি হয়, কাঁপতেছেও এইদিকে যাচ্ছেও এইদিকে, বুঝতে পারছো? আর এটা যেটা আমি বলি যে অনুপ্রস্থ, এটাই কি হয় জানো, আমাদের অণুগুলো হচ্ছে এই জায়গায় উপর নিচে কাঁপে, এরকম এরকম কাঁপে, বাট তরঙ্গ আগায় হচ্ছে সামনের দিকে। মানে কি, ধরো এটা আমার একটা অণু, হাতের অণু, ঠিক আছে, এটা হচ্ছে কি এরকম এরকম হচ্ছে কাঁপতেছে আর সামনে আগাচ্ছে, এটা হচ্ছে অনুপ্রস্থ। আর দেখো যেই বরাবর যাচ্ছে তার প্রস্থ বরাবর হচ্ছে আগাচ্ছে, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর যেটা হচ্ছে অনুদৈর্ঘ্য, সেটা হচ্ছে কি যেদিকে কাঁপতেছে সেই দিকে আগাচ্ছে, যেদিকে কাঁপতেছে সেদিকে আগাচ্ছে। এই ডিফারেন্সটা আগে ফার্স্টে বুঝো। তো আমরা কি বলি, সমবর্তন শুধুমাত্র কাদের ক্ষেত্রে করা যায়? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? শব্দ আসলে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কি? শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেহেতু শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই শব্দের সমবর্তন করা সম্ভব হয় না, কারণ সমবর্তন শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গে দেখা যায়, বুঝতে পারছো? তাহলে শব্দ তরঙ্গকে কেন সমবর্তন করা যায় না? কারণ এই তরঙ্গটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গটা হচ্ছে কি, এই তরঙ্গ হচ্ছে একটা আমাদের কাছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, সো এবার চলে আসা হচ্ছে মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায়, সবচেয়ে ন্যূনতম যে সাউন্ডটা শুনতে পারে, সেটা হচ্ছে 10⁻⁻12 ওয়াট মিটার স্কোয়ার, বা আমরা বলি 0 ডেসিবেল, এটাকে বলা হয় 0 ডেসিবেল। সবচেয়ে ন্যূনতম যেটা শুনতে পারে, এর কম শুনতে পারবে না। সর্বোচ্চ কোনটা শুনতে পারে? সর্বোচ্চ আসলে হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার, সর্বোচ্চ এটা, বা এটাকে আমরা কি বলি, 120 ডেসিবেল। ওকে, দেখো শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময়
ঘরবাড়ি ভেঙে যায়, শব্দের বৈশিষ্ট্য না, মেইনলি হচ্ছে তীব্র ভূমিকম্পের সময় শব্দেরও একটা বৈশিষ্ট্য আমরা বলি, তো শব্দেরও এই বৈশিষ্ট্য আছে, ভূমিকম্পেরও এই বৈশিষ্ট্য আছে, এই জন্য বলা হয়েছে। ভূমিকম্পের সময় কি হয়, মাটি কাঁপে, এর উপরে বিল্ডিং কাঁপে, দেন হচ্ছে পড়ে যায়। তার মানে কি হয়েছে এখানে দেখো, ফার্স্টে মাটি কাঁপছে, মাটি কাঁপার পরে এই মাটিটা বাড়ি বা বিল্ডিং যেটা, এটা ধরো মাটি, মাটি কাঁপতেছে, মাটি কাঁপার পরে সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাকে বশ করতেছে। কিসে বশ করতেছে, যে আমিও কাঁপতেছি তুমিও কাঁপো, আমিও কাঁপতেছি তুমিও কাঁপো, তো বিল্ডিংটাও কাঁপা শুরু করে, দেন ঠুস করে হচ্ছে কলাপস করে বা পড়েছে। তো এই যে আমাদের কাছে বলা হয় যে ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায় কোন কম্পনের কারণে, পরবশ কম্পনের কারণে, মানে কি পরের দ্বারা বশ, যেটা মাটি প্রথমে কাঁপছে, মাটি বিল্ডিংকে বশ করছে, যার জন্য হচ্ছে এটা ভেঙে গেছে। নামের মধ্যেই সব কিছু আছে, যদি কেউ নাও পড়ে থাকে সে নামের মধ্যে পড়লে বুঝতে পারবে। মেডিকেল 23-24 এটা। নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ নির্দেশ করে, যান্ত্রিক তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ মানে হচ্ছে কি যে তরঙ্গ মাধ্যম লাগে তার চলাচলের জন্য, যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যে তরঙ্গের মাধ্যম লাগে চলাচলের জন্য। যেরকম আলোক তরঙ্গ, যেটা এটা তো একদম সূর্য থেকে আসতেছে শূন্য মাধ্যমে, এখানে কোনো মাধ্যম ছিল না। তাহলে তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ আছে, বিশেষ করে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কারা কারা, আলো, বেতার, এক্স রে, এগুলো কিন্তু সব তড়িৎচুম্বকীয় বা আর তরঙ্গ, যেটাকে আমরা বলি আর বা অনুপ্রস্থ। তো এগুলো মাধ্যম ছাড়া চলতে পারে, তাই তারা যান্ত্রিক তরঙ্গ না। যান্ত্রিক তরঙ্গ কারা, যাদের মাধ্যম প্রয়োজন হয়, যেরকম শব্দের বাতাস মাধ্যম প্রয়োজন হবে, কঠিন মাধ্যম প্রয়োজন হবে। বাট একটা বায়ুশূন্য রুমে তুমি যতই চিল্লাচিল্লি করো না কেন, কোনো শব্দ শুনবা না বায়ুশূন্য রুমে। ওকে, সো শব্দের জন্য কি প্রয়োজন হয়, যান্ত্রিক, আমরা বলি যান্ত্রিক তরঙ্গ এটাকে বলা হয়। 2 মিটার তরঙ্গের দৈর্ঘ্যের একটা তরঙ্গের বেগ 300 মিটার পার সেকেন্ড হলে কম্পাঙ্ক হচ্ছে কত? আচ্ছা দেখি, আমরা কি জানি, বেগ সমান সমান হচ্ছে ভি সমান এফ ল্যামডা। ভালো কথা, আমি এখন এফ বের করবো। এফ সমান সমান কি, ভি বাই ল্যামডা। ভি হচ্ছে কত, 300, আর ল্যামডা হচ্ছে 2, তাহলে কত, 150 হার্টজ কম্পাঙ্ক। কই আছে এটা, এই যে 150 হার্টজ। ওকে, সো এই হচ্ছে এখানে অবস্থা। এবার আসে হচ্ছে পরের কোয়েশ্চেনে, কোনটি লম্বিক তরঙ্গ। লম্বিক মানেই হচ্ছে কি, লম্বিক মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমাকে বলো, এতক্ষণ তো অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়ছই, কি এটা, শব্দ তরঙ্গ। আচ্ছা পানি তরঙ্গ কি বলো তো, কমেন্ট একটু জানাও তো, আমি দেখি সবার আগে কি একজন আমাকে বলো পানি তরঙ্গ কি। এটা কি কোনো এক্সেপশন, এটা কি বোথ অনুদৈর্ঘ্য অনুলম্ব দুইটাই কি, আমাকে কেউ একজন কমেন্টে আস্ক করো, মানে কমেন্ট হচ্ছে বলো, দেখতেছি এটা। বলো পানি হচ্ছে কি ধরনের তরঙ্গ। পানি কি ধরনের তরঙ্গ? ঠিক আছে, অনুপ্রস্থ, সবাই বলতেছো অনুপ্রস্থ। এটা আসলে আনসার দেওয়া উচিত ছিল না, বুঝতে পারছো, নাইলে অনেকে আসলে অনুদৈর্ঘ্যই বলতা পানির ক্ষেত্রে। একটু বলি, হ্যাঁ, পানি অনুপ্রস্থ কেন, এটা চিন্তা করো। আমি তোমাকে কি বলছিলাম, অনুপ্রস্থ তরঙ্গ দেখতে কিরকম হয়, এরকম না, এরকম। আর ঢেউ খেলানো জিনিসপাতি কই দেখা যায়, সমুদ্রে। সমুদ্রে দেখি না আমরা, আমরা ঢেউ কি এমনিই আঁকি না, তাহলে পানি তরঙ্গ যদি এমনি আঁকি, এইটাই তো অনুপ্রস্থ তরঙ্গ। বুঝতে পারছো, আমরা যা আঁকছি ওইটাই। আমি তোমাকে প্রথমেই বলছি না, অনুপ্রস্থ তরঙ্গ মানে এরকম ঢেউ খেলানো তরঙ্গ। আর এরকম ঢেউ খেলানো কি পানির মধ্যে আমরা দেখতে পাই, তাহলে পানিও হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, এই হচ্ছে উদাহরণ, আর কিছু নেই। এবার আসো হচ্ছে কোনো কোনো মিস করছি আমরা না, কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলা হয়, মানে সর্বনিম্ন যেটা শুনতে পারে 0 ডেসিবেল। ওকে, সর্বোচ্চ হচ্ছে কোনটা, সর্বোচ্চ কান সহ্য করতে পারে 120 ডেসিবেল। ওকে, এই হচ্ছে আমাদের এখানে অলমোস্ট আমরা চলে আসছি শেষ। তো তোমাদের হচ্ছে ধৈর্যের অনেক ভালো পরীক্ষা হচ্ছে। ওকে, প্রায় এখনো 200 জনের মতো আসো ফেসবুক ইউটিউব মিলে, তো খুবই ভালো, খুবই ভালো, আসলে খুবই ভালো। ফিজিক্স যেরকম হচ্ছে বিদঘুটে, অনেকে হচ্ছে ফিজিক্স, আমি তোমাকে বলি ফিজিক্সে আসলে মার্কস তোলা যায় সহজে, বাট আমরা হচ্ছে মানে সমস্যাটাকে আমি তোমাকে বলি, যারা হচ্ছে আসো তার জন্য একটু ছোট্ট করে বলি, এই কাজটা করবা না শুরু করার আগে তরঙ্গটা। ফিজিক্সে মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস, এবং ব্রেইন ম্যাথমেটিক্যাল জিনিস করতে পছন্দ করে না, বুঝতে পারছো, এবং সে চিন্তা করে একটু পরে করি, পরে করি, পরে করি, পরে করতে করতে প্র্যাকটিস হয় না, বুঝতে পারছো। তোমার যেরকম হচ্ছে অন্যান্য মুখস্থ জিনিস পড়ে অনেক ভালো লাগবে, ম্যাথমেটিক্যাল জিনিস পড়ে খুব একটা তোমার কাছে ভালো লাগে না। মানে মেডিকেল যারা অ্যাসপারেন্ট তুলনামূলক থাকে তারা কিন্তু ম্যাথমেটিক্যাল ভালো লাগে না, মানে আমি বায়োলজি পড়বো, ভালো ভালো জিনিস পড়বো। আচ্ছা, সো দেখা যায় কি যে এটা মানে খুব ভালো, মানে বাজে একটা অভ্যাস হয়ে দাঁড়ায়, যে আমি পরে করবো পরে করবো করে দেন করা হয় না, বুঝতে পারছো।
সো এই জন্য হচ্ছে তোমাদের জন্য যারা আসো, যে ধৈর্য নিয়ে তোমরা আসো, ধৈর্যের পরীক্ষা দিতেছো এতক্ষণ যাবত, তোমাদের জন্য একটা ভালো সুসংবাদ বা যেটাই বলো ভালো অভ্যাস হচ্ছে যে ধৈর্য ধরে ক্লাস করতেছো। এটা পরে করবো এই চিন্তা করতেছো না, পরে করলে অ্যাডমিশন সিজনে কিছু হয় না। অ্যাডমিশন সিজনের সবচেয়ে বড় বাধা হচ্ছে পরে করবো। সো এই জন্য আগেই বলতেছি অ্যাডমিশন সিজন যে স্টার্ট করতেছো পরে করবো এই চিন্তা আগে বাদ দাও। ওকে, যেরকম ক্লাসের শুরুর দিকে মনে হয় আধা ঘন্টার সময় কেউ একজন আমাকে বলছে ভাই ক্লাস কখন শেষ হবে, ঠিক আছে আমি বললাম যে ভাই ক্লাসে শুরুই হলো না, ক্লাস কখন আর শেষ হবে। সো ওইরকম তাড়াহুড়া করা যাবে না, কারণ আধা ঘন্টা চিন্তা করতেছে আমার ব্রেইন রিল্যাক্স চাই, এখন আর ক্লাস করবো না, পরে আর ক্লাস করা হবে না, বুঝতে পারছো এই। সো যারা আসো খুব ভালো, কন্টিনিউ রাখো, তোমাদের মধ্যে জন্য এইরকম অভ্যাস না আসে অ্যাডমিশন সিজনে, পরে করবো করে। ওকে, আচ্ছা, তরঙ্গ বিদঘুটে আমার সবচেয়ে অপছন্দের চ্যাপ্টার, সত্যি কথা বলি তরঙ্গের হচ্ছে ভিতরের পার্টটা খুবই অপছন্দের আমার। তরঙ্গের তারপরে যদি আমি একটু তোমাকে বলি যেগুলো আসলে পড়ছি, উদাহরণ তো তোমাকে আমি বললাম যে উদাহরণ কোনটা কী ধরনের তরঙ্গ পড়বা, তরঙ্গের বৈশিষ্ট্য পড়বা, বৈশিষ্ট্য থেকে কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়, এই টাইপের কোয়েশ্চেন, তরঙ্গের বৈশিষ্ট্য পড়বা। আর হচ্ছে এখানে একটু আসি, একটা বিদঘুটে জায়গা আছে, এই যে এগুলো হচ্ছে তরঙ্গ রিলেটেড বেসিক শব্দ, মানে কিছু আমরা বলি যে সংজ্ঞা আর কি, পূর্ণকম্পন, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা, দোলনকাল পড়বে, এটা ম্যাথের জন্য কাজে লাগে, এটা পড়ে ম্যাথ করতে যাবে আর মুখস্থ করা লাগবে না এটা। আচ্ছা, এখানে হচ্ছে কণার বেগ, তরঙ্গ বেগ খুব ইম্পর্টেন্ট না, এটা আমি ইম্পর্টেন্ট জায়গায় জায়গায় আসলে। এই যে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য, এটাও তরঙ্গের বৈশিষ্ট্যের মতনই, তরঙ্গের যে বৈশিষ্ট্য দেওয়া আছে না সেটা, এখানে কিছু উদাহরণ তুমি পাবা। এই যে দেখো, অগ্রগামী লম্বিক তরঙ্গ, অগ্রগামী আর তরঙ্গ, এই টাইপের জিনিসপাতি দেওয়া হয়েছে। আর কি আছে, এটা হচ্ছে এখান থেকে লাগতেছে না তোমার কিছু, উপরিপাতন নীতি এটা লাগতেছে না এখান থেকে, উপরিপাতন নীতি তুমি অধ্যায় 7-এর সাথে পড়তে পারবা। ওকে, স্বরকম্প বলে একটা কথা আছে, এটা ওই গান বাজনার সাথে আছে, এখানে গান বাজনার একটা পার্ট আছে। এখানে যে সকল চ্যাপ্টারে যে সকল বৈশিষ্ট্যই পাবা পড়ে ফেলবা, 4-5টা করে যে বৈশিষ্ট্যগুলো থাকে এই চ্যাপ্টারে এটা পড়ে ফেলবা, কোয়েশ্চেন কম আসে বাট আসতে পারে। সো বৈশিষ্ট্যগুলো হচ্ছে পড়ে ফেলবা, যে কোনো জায়গায় বৈশিষ্ট্য দেখতেছে এরকম কতগুলো দেয়া আছে এগুলো পড়ে ফেলবা, যেরকম এইখানেও দেখো শর্ত দেয়া আছে কয়েকটা পার্ট, এগুলো পড়ে ফেলবা। আসি হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু জায়গায়, ওইটাই আগে আসি। এই যে দেখছো পরবশ আর মুক্ত কম্পন, পরবশে কি কি হয়, অন্যকে বশ করে। চলে আসছি হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় প্রায়, এই যে এই যেটা মাস্ট, কোন সাউন্ডে কি কি হচ্ছে, এইটা কত ডেসিবল, এইটা কত ডেসিবল, কোয়েশ্চেন অনেক আসে এখান থেকে, এটা মাস্ট 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 মাস্ট। ওকে, তারপর আরও কিছু হাবিজাবি আছে যে তোমার মানে কোন গান কীরকম হয়, কোন হচ্ছে সুর কেমন হয়, এই টাইপের কিছু জিনিসপাতি আছে আর কি। বিটের বৈশিষ্ট্য বলতে বিটের এই কয়টা বৈশিষ্ট্য পড়বা আর বিটের ম্যাথ করবা অনুশীলনী থেকে, বিট বলে একটা কথা আছে, বিটের ম্যাথ করবা তাইলে হচ্ছে হবে। ওকে, এখানে যে গান বাজনার কিছু জিনিসপাতি আছে, স্বরগ্রাম এবং হারমোনিক্স, কোনটা সুরেলা হবে আর কোনটা জিয়ান হবে বেসুরেলা, তাই না, বেসুরা কোনটা হবে, তো সেগুলো হচ্ছে এখানে পাবা। এখানে অনেক সংখ্যা আছে, নেসেসারি বলতে মুখস্থ করাবে, মুখস্থ হবে না, বুঝতে পারছো, এমনিও মেইন এক্সাম মনে থাকবে না। সো ইম্পর্টেন্ট না, আলাদা করে মুখস্থ করার দরকার নেই, এখান থেকে সংজ্ঞা বলবা শুধুমাত্র, যে কোন কোন জিনিসের সংজ্ঞা কি, বিশেষ করে একটা জায়গায় সংজ্ঞা আছে আমি তোমাকে দেখাই এখানে, এই যে এই সংজ্ঞাগুলো না খুব প্যারা দেয়, জাস্ট এই সংজ্ঞাগুলো পড়ো আর কি, বেসিক সংজ্ঞাগুলো। স্পেসিফিক্যালি যদি একটু দাগাই দিই তোমাকে, তুমি মূল সুর পড়বা, সমমেল পড়বা, উপসুরটাও পড়বা, আর এইখান থেকে হচ্ছে তুমি এদিকে না, এখান থেকে সে ত্রয়ী পড়বা, হারমোনিক্সটা পড়বা, হারমোনি নামে আসে এটা, হারমোনি পড়বা, আর হচ্ছে এখান থেকে তোমার সোলো, অর্কেস্ট্রা, টনিক তিনটাই পড়বা, আর এখান থেকে এটা বেশি আসে, সবই আসে বাট এই তিনটা হচ্ছে বেশি ভালো মতো পড়বা। আচ্ছা, তো এরপরে ওরকম কিছু নাই, এরপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, এরপর থেকে আর কিছু না দেখাইলে আসলে হবে, মানে আমি কিন্তু তোমাকে বলছি এগুলো পড়বা না এমন না, পড়বা, ঘটনা হচ্ছে যে কোনটা বেশি এমফাসাইজ করবা, যে এখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে আমি তোমাকে সেটা দেখা দিচ্ছি। ওকে, ওকে, সো আমরা হচ্ছে আমাদের শেষ পার্টে চলে আসছি। শেষ পার্ট কোনটা, অনেক সহজ, আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাসের গতিতত্ত্ব। চলো শুরু করি আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বৈশিষ্ট্য এবং সূত্র, এটা আলাদা করে এখানে না পড়লেও আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যটা পড়বা, সূত্র তুমি পরিবেশ রসায়ন থেকে পড়ে ফেলতেছো, কোনো সমস্যা নেই। এবার চলে আসা হচ্ছে যে জায়গাটা, আর্দ্রতা এবং শিশিরাঙ্ক। শিশিরাঙ্কের অনেকগুলো পার্ট আছে, বিশেষ করে হচ্ছে শিশিরাঙ্ক জিনিসটা কি, এবং তারপরে ঝড় বৃষ্টি এই টাইপের আর্দ্রতা রিলেটেড বেশ কিছু কাজ আছে বা বেশ কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো পড়তে হবে। আর গ্যাসের গতিতত্ত্বে তাপমাত্রা, বর্গমূলীয় গড় বর্গবেগ যেটা,
সেটার মান পড়বা, আরএমএস ভেলোসিটি যেটা আমরা বলি। সো এই আরএমএস ভেলোসিটির সূত্র পড়বা, তাপমাত্রার সাথে যে সকল গতিশক্তির সূত্র আছে সেটা পড়বা, ওইখান থেকে প্রশ্ন আসে। আর গ্যাসের গতিতত্ত্বের যে বৈশিষ্ট্য আছে না, ওই বৈশিষ্ট্যটা পড়তে হবে তোমাকে। এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসো শুরু করি। 29°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? আচ্ছা, এটা মুখস্থ না করেও করতে পারি আমরা গতিশক্তি বলতে আসলে কি কি পাই সূত্র? 3/2 nRT। এখানে আমি আমার খুবই কষ্টের একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কি যে ফিজিক্সে এই যখন গতিশক্তি বলে না, এটা কিন্তু F/2 nRT দিয়ে করতে হয়। এফ হচ্ছে তোমার কোনটা? আমাদের স্বাধীনতার মাত্রা, যেটা যে নাইট্রোজেন হচ্ছে একটা দ্বিপারমাণবিক, স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, তাহলে 5/2 দিয়ে আসলে করার কথা। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে 5/2 দিয়ে করে, বুঝতে পারছো? বাট সমস্যা হচ্ছে মেডিকেলে বেশিরভাগ সময় 3/2 দিয়েই করা হয়, বাট কোনো বছর যদি আসলে 5/2 দিয়ে করা হয়, একটু অপশন চেক করে দেখবা। তারপরও তোমার বছর যদি এরকম দ্বিপারমাণবিক কিছু আসে, 3 দিয়েই করবা, আনসার মিলে দাগায় ফেলো। যদি না মিলে 5/2 দিয়ে আরেকটা ট্রাই মারবা, বুঝতে পারছো? কারণ এক্স্যাক্ট কনসেপ্টে কিন্তু 5/2 আসে, বাট মেডিকেলে বা অন্য জায়গায় আমরা আসলে 3/2 দিয়ে আসলে সিম্পলি আসলে করা হয়। ওকে, এই জিনিসটা। সো 3/2 আসো, জিনিসটা হচ্ছে কি, আচ্ছা করি। এন হচ্ছে কি মোল সংখ্যা, তাহলে কি আছে এখানে? 3 গ্রাম দেয়া আছে। এন কত হবে না? 14 না, দুইটা আছে, তাহলে কি হবে? 14 × 2 28 হবে। 28 এটা অ্যাপ্রক্সিমেশনের তোমার আমি এখানে বিউটি দেখাবো। ওকে, আর হচ্ছে কত? 8.314। টি হচ্ছে কত? টি হচ্ছে 29। 29 কীভাবে ক্যালকুলেট করবা? 273 এসে 30 যোগ করে দাও 303, তার থেকে 1 বিয়োগ দিয়ে দাও 302। তোমরা অবশ্যই 373 যোগ 29 করতে যাবো না, বড় বড় সংখ্যা নিবা, যেরকম 373 যোগ 30, 303, 303 থেকে 1 কম 302। ওকে, ফার্স্ট হয়। সো 302 কী করবে অ্যাপ্রক্সিমেশনে? এই 28 আছে না, 28কে ধরো হচ্ছে 27, 27 ধরো, লাভ কি? 3 3 9 আর নিচে আছে 27। এই যে 3 3 9 বাই 2 × 27, 8.314। এটাকে কি ধরা যায়? 8 ধরা যায় সহজের জন্য। 302কে কি ধরা যায়? 300 ধরা যায়। আসো, তাহলে আমি কি বলতে পারি? 9 আর এখানে 3, তাহলে 1/2 × 3 × 8 × 300। এবার করো, কি আসে? 2 আসে, 2 আর এখানে 4, 3 আসে, 3 আর এখানে 100, কত হয়? 400। তাহলে আমাকে বলো 400-র কাছাকাছি কোনটা আছে? এই যে 403 জুল। দেখছো, এভাবে হচ্ছে করতে পারো অ্যাপ্রক্সিমেশন। এই জন্য প্র্যাকটিস করতে করতে হয়, বুঝতে পারছো? তুমি আমার সাথে অনুশীলনীটা পুরোটা সলভ করো, আমার যে অনুশীলনী সিরিজটা আছে সেটা সলভ করে পুরোটা আমি প্রত্যেকটা কোয়েশ্চেন এরকম ক্যালকুলেশন করছি, তো হাতে হাতে এরকম করছি আর কি। সো ওইটা করলে অ্যাপ্রক্সিমেশনের যে ওই যে বলে না জিস্টটা, সেই জিস্ট হচ্ছে তোমার ডেভেলপ করবে। আচ্ছা, স্বাভাবিক তাপমাত্রা চাপে অক্সিজেনের গড় বর্গবেগের বর্গমূল মান কত? এটা মুখস্থ। বইয়ে অক্সিজেন নাইট্রোজেনের যে মানগুলো আছে মুখস্থ করে ফেলবা। কি করে ফেলবা? মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। বইয়ে যেগুলো আছে মুখস্থ করে ফেলবে। তোমার 461 আসবে তোমাদের এখানে, বুঝতে পারছো? 461 আসবে মুখস্থ আর কি করে ফেলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে আমাকে এখানে আস্তে আস্তে করতে থাকো, আমি তোমাদের এখানে দেখতেছি আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, এটা আসলে বের করে কি দিয়ে? বের করে কিন্তু এই যে √3RT/m দিয়ে, এবং এম কেজিতে প্রকাশ করতে হয়, ভুল করবা না এটা, ঠিক আছে? লাইক 32 বসাচ্ছ, 32 × 10⁻³ বসাইতে হবে এখানে। এম সমান সমান কি? 32 × 10⁻³ বসাইতে হবে। আর টি হচ্ছে কত? কেলভিনে বসাইতে হবে। কি বলছে? স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে হবে। ওকে, 25-এ বসাইতে হবে তখন তোমার। আচ্ছা, একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে কখন? আমরা বলি হচ্ছে নিচা অবস্থায়। নিচা, একটা নিম্ন হইলে আরেকটা উচ্চ হয়, উচ্চ তাপমাত্রা। তাহলে কি হয়? এটা নিচা, নিচু করে দেখতেছে আদর্শ গ্যাস। তাহলে নিচা বলতে আমরা কি বোঝাচ্ছি? নিম্নচাপ। আর ঠিক তার উল্টা হবে তাপমাত্রা। তাহলে কি হবে? নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় সে হচ্ছে আদর্শ গ্যাস হিসেবে একটা বাস্তব গ্যাস আচরণ করে। একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে কখন? যখন সেটা সূত্র মেনে চলে, তাই না? আদর্শ গ্যাসের সূত্রতে আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে, যদি আমি বলি F/2, এফ হচ্ছে কি? স্বাধীনতার মাত্রা, ইন্টু nRT, এটা আমরা বসাই। আমরা F/2 × kT এটাও বসাই। এটা কখন বসাই? যখন আমার কাছে একটা অণু থাকে। কে হচ্ছে বোল্টজম্যানের ধ্রুবক। ওকে,
আচ্ছা, সো যদি হচ্ছে এফ এফ অনেক কিছু হইতে পারে, 3, 5, 7, 6 এগুলো। সো আমরা এখানে কি বসাই, এফ সমান যদি 5 বসাই 5/2 ইন্টু কেটি। এখন এই সূত্র কখন মেনে চলবে, যদি সেটা আদর্শ গ্যাস হয়। আদর্শ গ্যাস বাদে এই সূত্র কিন্তু মেনে চলবে না। এই সূত্র কখন মেনে চলবে, যখন সেটা আদর্শ গ্যাস হবে। আমাদের বইয়ে যা সূত্র আছে সবই কিন্তু আদর্শ গ্যাসের জন্য। তাহলে কি হবে, এই সূত্রটা এখানে বলা হয়েছে যে এই সূত্রটা আদর্শ গ্যাস হিসেবে আচরণ করবে। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ানোর কারণ হচ্ছে কি, কি হয় তোমাকে বলি। ধরো আকাশ মেঘলা, আকাশ মেঘলা, রাতের বেলা ঘটনাটা কি হয়, রাতের বেলা আমাদের ভূপৃষ্ঠ আছে না, এই যে সারাদিন রোদ পড়ে গরম হয়ে গেছে, সারাদিন রোদ পড়ে এটা গরম হয়ে গেছে। এখন রাতের বেলা বিকিরণ করা শুরু করে, অর্থাৎ রাতের বেলা হচ্ছে এই যে হিটটা, এই হিট হচ্ছে মাটি থেকে বের হওয়া শুরু করে, মাটি থেকে বের হওয়া শুরু করে, বুঝতে পারছো? মাটি থেকে বের হইলে এটা যখন মেঘে যায়, মেঘ থেকে সেটার পাস হইতে পারে না, লাইক পৃথিবীর বাইরে যখন যাইতে চায় বের হইতে পারে না। কেন? কারণ এইটা তোমার ডিরেক্টলি কি করে, এটা তোমার ডিরেক্টলি আর যাইতেই দেয় না। অর্থাৎ এটা বাহিরের দিকে, এই যে আমার তাপটা, এই তাপটাকে আটকায় রাখে। মেঘটা কি করে রাখতেছে, তাপটা আটকায় রাখতেছে, এবং এই কারণে কি হয় সেটা আবারও এসে এই যে আমার পৃথিবীর যে পৃষ্ঠ আছে এইখানে এই তাপটা চলাফেরা করতে থাকে। তার মানে তাপটাকে রোধ করে রাখতেছে, বুঝতে পারছো? এবং যেহেতু তাপ রোধ করে আছে, এই জন্য শিশির জমা না। শিশির জমা মানে হচ্ছে কি, চিন্তা করো, ফ্রিজের মাঝখানে তাপমাত্রা কম, ফ্রিজের মাঝখানে শিশির জমছে। তাহলে আমিও যদি আমার পৃথিবীর তাপমাত্রা কম করে ফেলতে পারি ফ্রিজের মতো, তাহলে এইখানেও শিশির জমবে। বাট কেন তাপমাত্রা কম করতে পারতেছি না? কারণ নর্মালি এটা যখন তাপ বিকিরণ করতেছে, এটা মেঘটা পৃথিবীর বাইরে যেতে দিচ্ছে না, তাপটা পৃথিবীর ভেতরেই ঘোরাফেরা করছে। যেহেতু তাপটা ভেতরেই ঘোরাফেরা করছে, তাপমাত্রা কমতেছে না। তাপমাত্রা না কমলে শিশির আর জমবে না। সেটাই আসলে বলছে যে আকাশ মেঘলা থাকলে শিশির কেন পড়ে না, কারণ মেঘ হচ্ছে একটা তাপরোধী পদার্থ। তাপ বিকিরণ কেন না, কারণ মেঘ তো আর বিকিরণ করতেছে না, বিকিরণ করতেছে কি ভূপৃষ্ঠ। তাপবাহী, এটা কি তাপ দিচ্ছে না। তাপ শোধনকারী, তাপ কি পিউরিফাই করতেছে না। তো এটা হচ্ছে আনসার। স্থির তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাসের অণুগুলোর জন্য কোন প্যারামিটার হচ্ছে ধ্রুবক? আমরা জানি যে আমাদের যেই শক্তি থাকে, গতিশক্তি, সেটা হচ্ছে কত, আমরা বলতে পারি হচ্ছে F/2 nRT, অর্থাৎ গতিশক্তি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে গতিশক্তি হচ্ছে, আমরা বলি যে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে আমি বলতে পারি কি, স্থির তাপমাত্রার জন্য কোনটা হচ্ছে, তাপমাত্রা সেম থাকলে কোনটা স্থির থাকবে, গতিশক্তি সেম থাকবে বা অন্তঃস্থ শক্তি। শরৎকালে কোন সময় হচ্ছে শিশির পড়ে? আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা আসলে আমাদের কাছে আসছে, এটা হচ্ছে আমরা বলি মেঘমুক্ত রাতে, যখন আকাশে মেঘ নাই, তাপ চলে গেছে, পৃথিবী ঠান্ডা হয়ে গেছে, দেন হচ্ছে তোমার শিশির পড়বে। ওকে, সেটা হচ্ছে কি মেঘমুক্ত রাতে। কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে? আমরা বলি 0 কেলভিন, তাই না? 0 কেলভিনে চিন্তা করো, F/2 ইন্টু nRT। তাহলে টি যদি শূন্য হয় তাইলেই কি গতিশক্তি শূন্য। তাহলে আমি কি বলতে পারি, 0 কেলভিনেই তো শূন্য হবে। 0 কেলভিন মানে কি, -273°C। এটা। এবার আসা হচ্ছে শিশিরাঙ্ক বলতে কি বোঝানো হয়। শিশিরাঙ্ক আসলে কি, শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় শিশির পড়বে। ওকে, তার মানে মনে করো আমার রুম হচ্ছে এখানে আছে, রুমে আর কোনো বাতাস নেই, ফিক্সড অ্যামাউন্ট অফ বাতাস আছে, ফিক্সড অ্যামাউন্ট অফ বাতাস আছে, পানির ড্রপলেট আমরা আসলে বলি। তো আমি কি করলাম, আমি কন্টিনিউয়াসলি এইটার তাপমাত্রা কমাচ্ছি। কি করতেছি, কন্টিনিউয়াসলি এটাকে কি করতেছি, এখান থেকে আমরা ঠান্ডা করতেছি। তো ঠান্ডা করার কারণে একটা তাপমাত্রায় এই যে বাক্সের ভেতরে, এই বাক্সের ভেতরে কি করা শুরু করবে, শিশির পড়া শুরু করবে, শিশির পড়া শুরু করবে। তাহলে মনে করো তাপমাত্রা কমাতে কমাতে তাপমাত্রা হয়ে গেল 17°C, এবং 17°C শিশির পড়া শুরু করছে। তাহলে এই 17°C হচ্ছে শিশিরাঙ্ক। ওকে, সবাই এই কনসেপ্টটা ভুল করে অনেক বেশি। শিশিরাঙ্ক হচ্ছে কি একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় শিশির জমতে শুরু করে। ওকে, অনেকটা আপেক্ষিক আর্দ্রতা দাগায় দিয়ে আসে। হো, শেষ আমাদের তাপগতিবিদ্যা। তোমরা নেক্সট দিন একটা রুটিন করে দেবো, কালকে তোমাদের একটা ক্লাস আছে ইকুয়েশন ব্যাংকের, তারপর তো এটা পড়ো, আমরা হচ্ছে একটা করবো একসাথে। তো আসো হচ্ছে অধ্যায় 10-এ আদর্শ গ্যাস এবং আদর্শ গতিতত্ত্বে। এখান থেকে যে আদর্শ গ্যাসের যেটা না বৈশিষ্ট্যটা পড়বা, এটা হচ্ছে একটু ডিফারেন্ট কেমিস্ট্রি থেকে, এটা একটু পড়বা। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য যেটা, এটা পড়বা। বাদ বাকি সূত্রাবলী তুমি পড়ছো এগুলো আগে থেকেও, সূত্রাবলী আছে তোমাদের বেশ কিছু, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এইগুলা। বাট আমি সাজেস্ট করব যে তুমি হচ্ছে এই যে গ্যাসের যে মৌলিক স্বীকার্য না, এই স্বীকার্যটাও খুব ইম্পর্টেন্ট। এই স্বীকার্যের প্রত্যেকটা জিনিস পড়বা, বৈশিষ্ট্য আসে এটা গ্যাসের স্বীকার্য। ওকে,
আর কি কি আসে গ্যাসের, আমি যদি এখানে একটু আসি, সূত্র তো তুমি ম্যাথের সাথেই করতে পারবা। আরেকটা জায়গা আছে জাস্ট শেষের দিকে আর কি। আচ্ছা এই জায়গাটায় গড় মুক্ত পথের কিছু নির্ভরশীলতা আছে। এই জায়গাটায় গড় মুক্ত পথের কিছু নির্ভরশীলতা আছে, এটা পড়বা। এইখানে যে কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে এই পয়েন্টটা পড়বা। আর হচ্ছে এই জায়গায় যদি আসি, এই পয়েন্টগুলো পড়বা। এটা এমনিও পড়া হয়, এটা এমনিও হচ্ছে অনুশীলনীর মাঝখানেও পড়া হয়, তারপর একটা আলাদা করে বলে দিলাম যে এই জায়গাটা পড়বা, যে কার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কীরকম হবে আর গামায়ের মান কেমন হবে, গামায়ের মান কেমন হবে এটা একটু দেখবা। সম্পৃক্ত অসম্পৃক্তের ক্ষেত্রে এখানে খুব একটা না, দাগান লাইন পড়লেই হবে। সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য পড়বা আর অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য পড়বা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যদি একটু তোমাকে বলি, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মানে না, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন এই জায়গায়। ওকে, আর অসম্পৃক্ত বাষ্প হচ্ছে কি, এটা বয়েল এবং চার্লসের সূত্র মানে, এটা হচ্ছে আবার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। ওকে, আচ্ছা এখানে কিছু জিনিস দাগানো আছে, এটা চাইলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। শিশিরাঙ্ক যেটা, শিশিরাঙ্কের কথা বললাম, তো তাপমাত্রার কিছু কথাবার্তা বলা হয়েছে। এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর্দ্রতা যেটা, আর্দ্রতার ক্ষেত্রে লাস্টের দিকে বেশ কিছু কাজ আছে, ওইটা পড়বা। এই যে নির্ণয়ের গুরুত্ব, প্রত্যেকটা লাইন পড়বা, প্রত্যেকটা লাইন পড়বা, এবং আর্দ্রতা রিলেটেড বাস্তব ঘটনা। দেখছো এইখান থেকে কিন্তু 2-3টা কোয়েশ্চেন চলে আসে মেঘ নিয়ে, মেঘ থাকলে কি হবে, না থাকলে কি হবে, মেঘ পড়বা, বর্ষার দিনে কি হয়, কুকুরের ক্ষেত্রে কি হয়, এই জিনিসগুলো হচ্ছে একসাথে দেখে শেষ করে ফেলবা। এই চ্যাপ্টার হচ্ছে আমাদের কাছে আর কিছু নাই। 3 ঘন্টার মাঝখানে 10টা চ্যাপ্টার প্রায় ভালো মতোই শেষ করছি। ওকে, বইয়ের পার্ট দেখানো, কোয়েশ্চেন সলভ, আর হচ্ছে অ্যানালাইসিস। বলো তোমাদের কারো কোনো ডাউট আছে কিনা? সারসংক্ষেপে কিছু ভুল আছে, সারসংক্ষেপে বেশ কিছু না, বেশ কিছুই ভুল আছে। আচ্ছা অধিবৃত্ত আর প্যারাবোলার কথা একটু বলি, যে যদি অপশনে প্যারাবোলা থাকে প্যারাবোলা দাগাবা, যদি অপশনে পরাবৃত্ত আর অধিবৃত্ত দুইটাই থাকে তাইলে পরাবৃত্ত দাগাবা, যদি অপশনে পরাবৃত্ত না থাকে তাইলে শেষ ভরসা হিসেবে অধিবৃত্ত দাগাবা। ঠিক আছে, তপন স্যারের বইয়ে এটা ঠিকঠাক দেয়া আছে, তপন স্যারের বইয়ে ঠিকঠাক দেয়া আছে। তো বুঝাতে পারছি কি বলছি? যদি বইয়ে মানে অপশনে দেখো যে প্যারাবোলা আছে, প্যারাবোলা দাগাও। যদি অপশনে দেখো পরাবৃত্ত অধিবৃত্ত দুটো একসাথে আছে, পরাবৃত্ত দাগাও। যদি দেখো পরাবৃত্ত আউট করে দিছে, অধিবৃত্ত আছে, তাহলে অধিবৃত্ত দাগাও শুধুমাত্র। ওকে, ক্লাসে যেগুলো বলছি, যে সকল সূত্র ইউজ হয়েছে, কনসেপ্ট যেগুলো ইউজ হয়েছে, ওইটা এই যে আমি ক্লাস নোট দিয়ে দিচ্ছি, ক্লাস নোট দেখে দেখে তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে, যে এইখানে ধরো লাইনটা কীভাবে লিখবা, শিশিরাঙ্ক বলতে তাপমাত্রা বোঝানো, তোমার এসডব্লিউ এটা। সো এইটা করে নোট জমা দিবা আগামী 2 দিনের মাঝখানে। ওকে, আর আমি কিন্তু সবসময় একটা কথা বলি, যে কোনো ক্লাস করো তোমার নোট করার দরকার নেই, অ্যাটলিস্ট হাতে কিছু একটা লিখবা। হাতে লেখাটা ইম্পর্টেন্ট। মেইন এক্সাম হলে ব্রেইন কাজ করবে না, মাসেল মেমোরি কাজ করবে। হাতে লিখলে ওই মেমোরিটা ক্রিয়েট হয়। ওকে, আচ্ছা সাস্ট অ্যাডমিশন সেকেন্ড টাইমার খুবই ভালো। অনুশীলনী উদ্দীপক কোয়েশ্চেন পড়া লাগবে না, উদ্দীপক বলো, বহুপদী বলো, চিত্র বলো, কিছুই পড়া লাগবে না। তুমি জাস্ট যেগুলো ওয়ান লাইনের আছে সেগুলো করো। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সব বুঝতে পারছো? হ্যাঁ, নোট হচ্ছে গ্রুপে, রোড টু ডিএমসি, ডিএম স্টেশন একটা গ্রুপে পোস্ট করলেই হবে। ওকে, আমাকে মেনশন করে দিও আর কি। আচ্ছা একটু এখানে হ্যাশট্যাগ ইউজ করো, নাহলে খুঁজে পাইতে একটু কষ্ট হয়। যাই হচ্ছে নোট সাবমিট করবা, হ্যাশট্যাগ হচ্ছে মেডিফিজিক্সের হ্যাশট্যাগ ইউজ করো। আর হচ্ছে আমরা যেটা আসলে বলি যে অপারেশন কিউ ব্যাংক, ঠিক আছে, অপারেশন কিউ ব্যাংক একসাথে লিখো, একসাথে তাই লিখো না। ওকে, এই দুটো হ্যাশট্যাগ ইউজ করো। অনুশীলনীর ক্লাস হচ্ছে তুমি ডিএমসি স্টেশনের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে পেয়ে যাবে, আমার ওইখানে সবগুলো অনুশীলনী ক্লাস দেওয়া আছে। ওকে, ইয়াসমিন, হ্যাঁ তনুশ্রী তোমাকে আমি বলছি ইনবক্সে যে আমি হচ্ছে ভৌত আর তরঙ্গ যেটা আছে তোমাদের হচ্ছে মেইন এক্সামের আগেই নিব। ওকে, বেশ আগেই নিব। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারলে আমি তাহলে শেষ করি। কারো কোনো ডাউট থাকলে ডাউট আছে আস করতে পারো, আমি পড়তে পারবো। ওকে, কোন কোয়েশ্চেন ব্যাংক পড়বা তুমি হচ্ছে
যদি তোমাকে বলি তুমি যে কোচিংয়ে অফলাইনে ভর্তি হও, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, তুমি যে কোচিংয়ে আসলে অফলাইনে ভর্তি হও সেই জায়গায় পড়লে আসলে হয়ে যায়। তুমি হচ্ছে আরটিডিএসে থাকলে আরটিডিএস কোয়েশ্চেন ব্যাংক আমরা নিজেদের হাতে বানানো, তো সো এখানে আমরা বেশ ভালো ব্যাখ্যা দিছি, ওইটাও তুমি কালেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আরটিডিএস কোয়েশ্চেন ব্যাংক বেশ ভালো আর কি, কারণ আমরা মোটামুটি অন্যান্য কোচিংয়ে যে ভালো জিনিসগুলো নিজেদের যেগুলো ভালো লাগছে ওইগুলো নিয়ে আসলে ইনক্লুড করছি। তো জন্য ইংলিশ বা জিকের পার্টটাও খুব ভালো হয়েছে আর কি, সো এটাও তুমি কালেক্ট করতে পারো। তোমার যদি মনে হয় ভাই আমি আসলে এখন নিতে যাচ্ছি না, আর কোনো খরচ করতে যাচ্ছি না, অফলাইনে যেটা দিচ্ছি ওইটাই, তো ওইটাও করতে পারো, কোনো সমস্যা নেই, কোয়েশ্চেন থাকলেই হয়েছে আর কি এটা। আর কোচিংয়ে বাদ দিয়ে যদি আমি আরও কিছু কোয়েশ্চেন ব্যাংক সাজেস্ট করতে চাই, তুমি মেডিসিন নামে একটা কোয়েশ্চেন ব্যাংক আছে, ওটাও বেশ ভালো। মানে যেটাই করো অ্যানালাইজ করে ভাবে পড়তে হবে, অ্যানালাইজ কিন্তু নিচে করতে হবে, বুঝতে পারছো? তো যেই কোয়েশ্চেন ব্যাংকে দেখবো অন্যান্য অপশনগুলোর আনসার দেওয়া আছে ওরকম আর। সো আমি কি তোমাদের আজকে বুঝতে পারছি কিনা যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ কীভাবে করবা, অপশন ধরে ধরে করবা, তো এই রিলেটেড যেগুলো আছে ওইগুলো আমি পড়ে ফেলবো। ওকে, সো এটাই আমি তোমাদের রুটিনটা জানাই দিব। এটা দেখে যে হয়তো বা কালকে না, হয়তো বা কালকে তোমার মনে একটা ক্লাস আছে তোমাদের, খুব সম্ভব তোমাদের তো আরও দুইটা আছে তাই না, জিকে ইংলিশ দুইটা আছে, সো খুব সম্ভব পর পর আছে। সো ওইটা হইলে হয়তো এই দুটো শেষ করার পরে আমরা আবার ফিজিক্স সেকেন্ড স্টার্ট করবো। সেলু স্যারের অনুশীলনী পড়তে হবে কিনা এখন না, ইসাক স্যার শেষ করবা, তপন স্যার শেষ করবা, তারপরে সেলু স্যার চাইলে যেতে পারো, এছাড়া না। ইসাক স্যার তপন স্যার করলেই হয়ে যায়, দরকার পড়ে না সেলু স্যারের অনুশীলনী সলভ করা। অনুশীলনী এমসিকিউ ভুল থাকলে কি করবে, আমি অলওয়েজ বলি সঠিকটা দেখাইতে। অনুশীলনী এমসিকিউ ভুল থাকলে সঠিকটা দেখো, কারণ ভুল কোনটা সঠিক কোনটা এক্সাম হলে কনফিউজড হয়ে সঠিকটারে ভুল দেখায় আসবে, সমস্যা আর কি। সিঙ্গেল সাবজেক্ট এখন পর্যন্ত কেনা যাচ্ছে না, এখন পর্যন্ত আসলে মানে মেইনলি হচ্ছে বই আসলে কি, বই আসলে হচ্ছে যারা আমাদের নিচ্ছে তাদের জন্য আসলে স্পেসিফিক্যালি ছাপানো হচ্ছে। ছাপানো বলতে মানে ধরো আগে তো আমরা ছাপাই রাখতে পারতেছি না, যে অর্ডার আসলে বা তোমার যদি হচ্ছে কেউ নিতে চায় তখন আমরা আসলে বই ছাপাই, দেন দেওয়া হয়। সো এই জন্য আসলে সবাই যারা আছে ব্যাচের তো প্রায় 9,000 জন আছে, সো ওদের জন্য আগে রিজার্ভ রেখে আমরা অল্প অল্প করে ছাপাচ্ছি, তারপরে হয়তো আমরা যদি থাকে তখন আবার অবশিষ্ট আলাদা করে দিব আর কি। আচ্ছা, শর্ট নোটস কীভাবে বানাবা, ইম্পর্টেন্ট কিওয়ার্ডস নিয়ে বানাবা শর্ট নোটস, সব লাইন না। ধরো সমানুপাতিক সম্পর্কের একটা পার্ট বা একটা শর্ট নোট বানাবা যেখানে শুধুমাত্র সমানুপাতিক সূত্রগুলো লিখবা। তুমি বৈশিষ্ট্য যেটা বৈশিষ্ট্য লেখার সময় জাস্ট একদম কিওয়ার্ডের বৈশিষ্ট্য লিখবা, যে অমুক তমুক এইটা করছে ওইটা করছে এত কিছু না, জাস্ট বলবা এইটা এটা 2-3 শব্দের মাঝখানে, তাহলে শর্ট নোট হয়ে যাবে। একটু সুন্দর মতো লিখবা আর কি, ছোটো করে লিখবা, তাইলেই হবে। এক্সামের সব ইয়াগুলো তোমার হচ্ছে ইনস্ট্রাকশনগুলো আমরা আবারও লাইভে এসে জানাই দিব, বুঝতে পারছো? ওইটা নিয়ে সমস্যা নেই, অনলাইনেই হবে আর কি, অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে না আরটিডিএস লাইভ, ওইখানেই হবে আর কি। পাশাপাশি আমি ফিজিক্সের জন্য আলাদা কিছু লাইভ কুইজ নিব আর কি, তোমাদের যারা হচ্ছে আসো, রেজিস্ট্রেশন করতে হবে না, ডিরেক্টলি ওপেনে হচ্ছে এক্সাম দিতে পারবে। অনুশীলনী এখন থেকে, হ্যাঁ এখন থেকেই শুরু করবো। শাহিনা, ভার্সিটি প্রেপ কি এখন থেকে নিবা কিনা, যদি ডেডিকেটেড মেডিকেল থাকো তাহলে হচ্ছে মেডিকেলের সাথে সপ্তাহে একদিন জাস্ট ম্যাথটা করো, আর কিছু করা লাগবে না। ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী করলে অনেকটা হয়ে যায়, বায়োলজিতে এমনি মেডিকেলের জন্য ভালো। তুমি হচ্ছে ম্যাথটা সপ্তাহে রাখতে পারো। আমরা তো এখানে কমপ্লিমেন্টারি কোর্সে ওই রুটিনটা এভাবে সাজাচ্ছি, বুঝতে পারছো? তো কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সে যেই ক্লাসগুলো মেডিকেলের জন্য থাকতেছে ওই রিলেটেড মানে ওই চ্যাপ্টারেরই দেখবা ভার্সিটি ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। দেখা যাবে যে নতুন করে আসলে কনসেপ্ট পড়া লাগতেছে না, রুটিনটা ম্যাচ করতেছে, সেটা আমরা চেষ্টা করবো আর কি। সো তোমার যদি মনে হয় যে ভাই আমি ব্যাকআপ রাখতে চাই তাহলে করতে পারো, আর যদি মনে হয় ভাই আমি মেডিকেল নিয়ে শিওর না ভার্সিটি প্রিপারেশন, তাহলে তো ডিরেক্টলি ভার্সিটি প্রিপারেশন নিবা। ওকে, মেডিকেল না, শুধু অনুশীলনী ম্যাথগুলো সলভ করলে হবে, ম্যাথ কম পারো তাও কোনটার আর কি, এটা কি ভার্সিটি প্রিপারেশনের কথা বলতেছো? কারণ অনুশীলনী ম্যাথ সলভ করলে তো ভালোই, সবই তো হয়ে যায়। মেডিসিটির জন্য যে রুটিনটা দিছে ওটা ক্লাস করার জন্য এটাকে এখন করবা না, এখন তো দরকার নেই, এখন তোমার যদি আগে স্টার্ট হোক, স্টার্ট করার আগ পর্যন্ত করতে পারো। মেইনলি আমরা যে কমপ্লিমেন্টারি ভার্সিটির যে রুটিনটা দেওয়ার পরে তুমি চাইলে করতে পারো, মানে আগ পর্যন্ত, পরের পরে আমাদেরটা করে আর কি। হ্যাঁ, আর কার কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কমপ্লিমেন্টারি ক্লাস করলেই হবে, মেডিকেলের সাথে কমপ্লিমেন্টারি ক্লাস এবার খুব ভালো একটা কম্বো হবে আর কি ইনশাল্লাহ। দেখা যায় কি প্রতি বছর আসলে ভার্সিটি কোর্সের ক্লাস একরকম রুটিনে থাকে, মেডিকেলটা একরকম থাকে, সো ব্যাকআপটা খুব আগে থেকে নেওয়া যায় না। সো তুমি মানে এটা বলে রাখি আগেই যে তোমার প্যারা যে কমবে এমন না, তোমার কিন্তু পড়ালেখা করতে হবে, অন্য জায়গার তুলনায় বেশি পড়তে হবে। মেডিকেলের সাথে যেহেতু তুমি সপ্তাহে 4-5 ঘন্টা এক্সট্রা দিবা ভার্সিটির জন্য, তাহলে কিন্তু তোমার অবশ্যই পরিশ্রমটা বেশি হতে হবে। এখন এইটা কিন্তু ইনএভাইটেবল, মানে আসবেই পরিশ্রমটা বেশি, বাট করতে পারলে তোমাকে আমরা সেই স্কোপ দিচ্ছি ব্যাকআপ নেওয়ার। তোমার জাস্ট আমাদের মানে আমরা বলতে পারি যে তোমার কাছে একটা জিনিসই যে আমি একটু পরিশ্রম বেশি করবা, ওকে, পরিশ্রম বেশি করবা, আর কিছু না, এটাই।
ব্যাচের জন্য হচ্ছে আলাদা, ব্যাচে হচ্ছে ফার্স্টে তুমি আলাদা করে নিতে পারো, সমস্যা নেই। ব্যাচের কোর্স এখন 5,400, আর আমাদের হচ্ছে বইয়ের ফি খুব সম্ভব হচ্ছে 2,700-2,600 এরকম আর কি, এরকম একটা রেঞ্জে। ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে থিওরি না করে শুধু কোয়েশ্চেন সলভ করলে কি ভালো আউটপুট পাওয়া যাবে কিনা? থিওরি মেডিকেলের সাথে করে ফেলো, সমস্যা নেই তো। মেডিকেলের সাথে একটু থিওরি পড়ে ফেলো। এই জন্যই আমি তোমাকে বলি, আমি ফিজিক্স ক্লাস দেখা যায় কি, আমার ফিজিক্স ক্লাস হচ্ছে তোমার যেটা ক্লাস ধরো আমি 2 ঘন্টা 10 মিনিটে শেষ করতে পারি, ওটা আমি মানে আমি এই যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি না, আমার কিন্তু শুধু 5 বছর না, আমি যখন মেইন মেডিকেল কোর্সের ক্লাস নেই তখন আমার ক্লাসটা হয়তো বা অন্য জায়গার তুলনায় 50 মিনিট বেশি হয়, কারণ আমি হচ্ছে ওই ক্লাসের মাঝখানেই তোমরা তো এখানে 5 বছর দেখতেছো, আমি ওদের হচ্ছে 15 বছর কোয়েশ্চেন সলভ করে মেইন ক্লাসে, মেইন মেডিকেল ক্লাসে। সো কনসেপ্ট পড়াই টাইপ ভিত্তিক করে, মানে তোমার হচ্ছে কোয়েশ্চেন সলভ করে দিই। সো ওরকম মেডিকেল ক্লাস যদি করতে পারো তাহলে তোমার দেখা যাবে যে কনসেপ্টটা মেডিকেল ক্লাসেই হইলো, ম্যাথ প্র্যাকটিস করলা, তাহলে দেখবো সুন্দর মতো হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, প্র্যাকটিসটাই আসলে মেন আসল। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে কারো যদি কোয়েশ্চেন না থাকে আমি হচ্ছে আজকের ক্লাসটা শেষ করতে পারি। নোটটা এখনই তুমি হচ্ছে এইটা যতটুকু আছে, এই নোটটা এখনই তুমি হচ্ছে ডিএমসি স্টেশনের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে পেয়ে যাবা। ওইখানে গিয়ে সুন্দর মতো নোটটা দেখো, বইয়ের পার্টেও বললামই যেগুলো বলছি এগুলো বলে হিসাবগুলো জমা দিও, প্রথম দিকে কিছু হিসাব দিয়েছিলাম ওইটাও করে ফেলো। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাস।